ফিকশন হান্টের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন। আপনারা শুনছেন ফিকশন হান্ট। আজ ফিকশন হান্টে আপনারা শুনবেন লেখক সৌরভ দাসের কলম থেকে একটি ভয়ের গল্প, দরজার ওপাশে। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফিকশন হান্টের আজকের বিশেষ নিবেদন, লেখক সৌরভ দাসের লেখা ভয়ের গল্প, দরজার ওপাশে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, দয়া করে মেরো না আমায়, ছেড়ে দাও। তোকে ছেড়েই তো দিচ্ছি এই জীবনের বন্ধন থেকে। এই এত বড় ব্যস্ত শহরের বুকে নিরিবিলিতে এই এত বড় বাড়ির সামনে দাঁড়িয়ে আকাশ খানিকটা অবাক হলো। আজ তার ভাগ্য কি এতটাও ভালো ছিল? সারা দিন ধরে এখানে ওখানে বাড়ি খোঁজার পর অবশেষে এত ভালো একটা বাড়ি সে পেয়ে যাবে সে আশাই করেনি। আকাশের বাড়ি অন্য জায়গায়, গ্রামেই বলা যেতে পারে। কাজের সূত্রে তার শহরে একখানা রুম ভাড়া নেওয়াটা অত্যন্ত দরকার ছিল। অফিসে জয়েনিং করার ডেটও তাড়াতাড়ি আসছে, তাই আজ এত বড় বাড়ির সন্ধান পেয়ে আকাশ আনন্দিত ও বিস্মিত। বাড়িটার খোঁজ সে হঠাৎই অনলাইনে পায়। রিভিউও ভালোই, কিন্তু মজার ব্যাপার হলো এত সুন্দর বাড়ি, এত ভালো রিভিউ হওয়া সত্ত্বেও বাড়িটা ফাঁকা পড়ে আছে। সে যাই হোক, ভাগ্যিস ফাঁকা পড়েছিল। আকাশ আর দাঁড়িয়ে না থেকে কলিং বেলটা টিপল। 2 মিনিট দাঁড়িয়ে রইল, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর পাওয়া গেল না। সে আবার কলিং বেলটা টিপল, কিন্তু না, ভেতর থেকে কোনো শব্দ নেই। এরপর জোরে জোরে দরজায় ধাক্কা দিতে লাগলো। কেউ আছেন বাড়িতে? থাকলে দয়া করে দরজাটা খুলুন। কেউ আছেন? এই যে, শুনতে পাচ্ছেন? কেউ আছেন? অবশেষে আকাশ কি করবে ভেবে পেল না। একবার ভাবলো সে কি ফিরে যাবে। এমন আকাশ পাতাল ভাবতে ভাবতে যখন আকাশ অবশেষে ঠিক করে নিল যে সে ফিরে যাবে, তখন হঠাৎই একটা বুড়ো লোকের বিশ্রী বদমেজাজি আওয়াজ শুনতে পেল। দরজায় কান লাগিয়ে সে ভালো করে শোনার চেষ্টা করল। মনে হলো যেন বুড়ো লোকটা কারোর ওপর রেগে গিয়ে তাকে বকাবকি করছে। তোকে যতই খেতে দি তোর পেট ভরে না, রাক্ষসী কোথাকার। রোজ রোজ তোর জন্য এত খাবার কোথা থেকে আনবো? হ্যাঁ। অবশেষে এতক্ষণ পর ঘরের ভেতর আওয়াজ শুনে আকাশ বাইরে থেকে আবার দরজায় ধাক্কা দিয়ে চিৎকার করে বলে উঠল, এই যে, শুনছেন? আমি বাড়িটা ভাড়ার জন্য দেখতে এসেছি, দয়া করে দরজাটা খুলবেন। শুনছেন? আকাশের গলার শব্দ পেয়ে হয়তো বুড়োটা কথা বলা থামিয়ে দিল। একটু পরে অদ্ভুত ভঙ্গিতে হেসে বলল, এই যে, খাবার এসেছে রে, খাবার। এই খাবার খেয়ে আশা করি 1 মাসের জন্য তোর পেট ভরে যাবে। হ্যাঁ। বুড়োটা পাগল নাকি? ওকে কি খাবারের ডেলিভারি বয় ভাবছে নাকি? ও তো ঘর দেখতে এসেছে। কানে ভুল শুনল নাকি? এবার আকাশ শুনতে পেল দুমদাম আওয়াজ করতে করতে একজোড়া জুতো দরজার দিকে এগিয়ে আসছে। আকাশ তাড়াতাড়ি নিজের কানটা দরজা থেকে সরিয়ে একটু পিছিয়ে এসে দূরে দাঁড়ালো। তারপর দরজাটা খুলতেই
এক 50 কি 60 বছরের বৃদ্ধ লোক বেরিয়ে এলো। মানুষটাকে দেখে আকাশের যেন কেমন একটা ভয় ভয় করতে লাগলো। সে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা, আপনি কি হলধর বাবু? লোকে তো আমাকে তাই বলেই রাখে। ইয়ে মানে মানে আমি অনলাইনে দেখলাম আপনার ঘর ভাড়ায় পাওয়া যায়। ঘর কি ফাঁকা আছে? কে কে থাকবে? আমি একাই থাকবো। ও বাবা, তা তো ভালো কথা। তাহলে আজ থেকেই থাকা শুরু করে দাও। না না, আমি কিছু জিনিসপত্র নিয়ে আসিনি। আমার এখনো ঘরটা ভাড়া নিতে নাই করে 1 সপ্তাহ তো লাগবেই। আকাশের এই ঘরটা ভাড়া নিতে এখনো 1 সপ্তাহ দেরি শুনে বুড়ো মালিকটার কেমন যেন মুখটা শুকিয়ে গেল। সে ঠান্ডা গলায় বলল, কি বলবে? এখনো 1 সপ্তাহ দেরি? তার মানে এখনো আরো 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। লোকটা কি এসব বিড়বিড় করছে আকাশের কেমন যেন একটা মনে হয়। তবুও সে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, আরে না না, চিন্তা করবেন না। আমি 1 সপ্তাহ দেরিতে এলেও আপনাকে পুরো মাসের টাকাটাই দেব। ও নিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন। এমনিতে সত্যি বলছি, আপনি এই যুগে দাঁড়িয়ে অনেক কম টাকায় নিচ্ছেন, তাই টাকা নিয়ে আপনাকে ভাবতে হবে না। না না, টাকার জন্য না। তুমি যত তাড়াতাড়ি এই বাড়িতে আসবে ততই ভালো। আচ্ছা, বাড়ির ভেতর আসবে নাকি? দেখাবো না তোমার ঘরটা? হ্যাঁ। বুড়ো মালিকটার এই প্রস্তাবে কোথাও যেন একটা সন্দেহের গন্ধ ছিল। আকাশের মনের ভেতরে কেমন যেন একটা অস্বস্তি করতে লাগলো। তবু যেহেতু এই ঘরেই তাকে থাকতে হবে, তাই আগে থেকেই ঘরটা দেখে নেওয়া ভালো বলে আকাশ ঘরে ঢুকতে রাজি হলো। হ্যাঁ অবশ্যই, চলুন চলুন, যাওয়া যায়। এই বলে আকাশ কিন্তু মন নিয়ে অবশেষে ঘরের ভেতর ঢুকল। কিন্তু ঘরের ভেতর ঢুকতেই আকাশের গোটা গাটা যেন গুলিয়ে উঠল। হঠাৎই একটা দমকা হাওয়ায় ঘরের ভেতর থেকে একটা আষ্টে গন্ধ ভেসে আসতে লাগলো। আকাশ চট করে নিজের প্যান্টের পকেট থেকে রুমালটা বের করে নাকে চাপা দিয়ে বলল, ইস, কি বাজে গন্ধ! এত বাজে গন্ধ ঘরের ভেতর থেকে আসছে। ও কিছু না, ওই যে গাছটা দেখছো, ওখানে কাল একটা কাঠবিড়ালি মারা গিয়েছে। ওরই গা থেকে একটা পচা গন্ধ আসছে। এই গন্ধ বেশ করে নাও হে ছোকরা। কেন? অভ্যাস করতে যাব কেন? এই ঘরে আশেপাশে রোজই কোনো না কোনো জীবজন্তু মরে, তাই এসব গন্ধ লেগেই থাকে বাড়ি আনাজ কানাজ জুড়ে। সে কি, কেন এত জীবজন্তু মরে কেন বাড়ির আশেপাশে? এত প্রশ্ন করো না তো। তুমি আসার সাথে সাথেই দেখছি অনেক প্রশ্ন করে যাচ্ছ। ও কিন্তু কোনো প্রশ্ন করা একদমই পছন্দ করে না। আচ্ছা, তা এই বাড়িতে কি আপনি ছাড়া আর কেউ থাকে? না, কেউ থাকে না, আমি একাই থাকি। আকাশ আর বৃদ্ধর সাথে ফালতু তর্ক করল না। আকাশ বুঝে গেল এতক্ষণে যে এই বুড়োর মাথার ডিস্টার্ব আছে। এরপর ওই বুড়ো মালিক আকাশকে সোজা নিজের ঘরের দোতলায় নিয়ে গেল। তবে ওরা যখন সিঁড়ি থেকে উঠছিল তখন সিঁড়ির নিচে কুঠুরি ঘরে একটা দরজা দেখে ভারী আশ্চর্য হলো আকাশ। ওর মনে হলো যেন এই দরজাটা কিছুক্ষণ আগেও খোলা ছিল। আকাশ আসছে দেখে তড়িঘড়ি করে দরজাটা বন্ধ করা হয়েছে। সে এর কারণ খুঁজে পেল না। যাই হোক, এরপর বৃদ্ধ আকাশকে নিয়ে সোজা চলল দোতলার ঘরে। ঘরের ভেতর পৌঁছে বৃদ্ধ আকাশকে বলল, কে, কেমন লাগলো? পছন্দ হলো? এই এত বড় ঘর, এত বড় খাট, সবটা তুমি ব্যবহার করতে পারবে, কোনো বাধা নিষেধ নেই। বুড়োর মুখ থেকে কথাটা শুনে আকাশের মনটা খুব ভালো হয়ে গেল। সে হাসি হাসি মুখে বলল, বাবা, তাহলে তো খুবই ভালো হয় হলধরবাবু। আমার তো তাহলে অনেক কাজ কমে গেল। এমনকি আমাকে সাথে করে আর কোনো আসবাবও আনতে হবে না। আপনাকে সত্যিই অনেক ধন্যবাদ। সেরকম হলে আমি 3 থেকে 4 দিন পরেই আসছি। তা তো ভালো কথা বাবা।
তুমি যত তাড়াতাড়ি আসবে ততই ভালো। এরপর আকাশ পুরো বাড়িটা ঘুরে ফিরে দেখল। ভালোই বড় তার ঘরটা। ঘরের সাথে অ্যাটাচ বাথরুমও রয়েছে, কিচেন, ব্যালকনি তো আছেই। মনে মনে খুশি হয়ে আকাশ হলধর বাবুকে অ্যাডভান্স করতে চাইল। আচ্ছা হলধর বাবু, এই কটা টাকা আপনি রাখুন, এটাকে অ্যাডভান্স হিসেবে ভাবতে পারেন। এ মা, ছি, টাকা কেন নেব? ওর থেকে তো বড় জিনিস পাচ্ছি সোনা। আমার টাকার খিদে নেই, তোমার যা ইচ্ছা তুমি দিও, এর কোনো বাধ্যবাধকতা নেই। এই বুড়ো পাগল হলেও এর মনটা ভালো। আকাশ ঘরগুলো দেখে অবশেষে বাড়ি ফেরার জন্য প্রস্তুত হলো। আচ্ছা হলধর বাবু, এবার আমি উঠি, বুঝলেন? এখনও অনেকটা পথ যেতে হবে। সে কি এখনই উঠে যাবে? তুমি আর একটুক্ষণ থাকলে ওর ভালো লাগতো, বুঝলে? আচ্ছা, খারাপ ভাববেন না আপনি, তখন থেকেই ওর ওর বলে যাচ্ছেন, কিন্তু আপনি আর আমি ছাড়া তো এই বাড়িতে আর কাউকে দেখছি না। দেখো, যেহেতু তুমি এই বাড়িতে থাকবে তাই তোমার সঙ্গে এই কথাটা গোপন করব না। আসল সত্যিটা হলো এই যে আমার একটা মেয়ে ছিল, কিছু বছর আগে সে মারা যায়, তাই আমি তার সাথে কথা বলি মাঝে মাঝে। বুড়ো মানুষের খামখেয়ালিপনা যাকে বলতে পারো। এই প্রথমবার হলধর বাবুর জন্য আকাশের একটু খারাপ লাগলো। ইস, নিজের অজান্তেই বড্ড নরম জায়গায় আঘাত করে ফেলেছে সে। আকাশ অনুশোচনা ভরা গলায় বলতে লাগলো, ইস, আমি একেবারে বুঝতে পারিনি, আমাকে সত্যি ক্ষমা করবেন। আমি আরও অন্য কিছু ভাবছিলাম, আমি ওভাবে আপনাকে আঘাত দিতে চাইনি। না না, সেটা ঠিক আছে, যেটা সত্যি সেটা তো মেনে নিতেই হবে, তাই না? তুমি বাবা এখন এসো, বড্ড বেলা হয়ে গেল, তোমাকে তো আবার বাড়ি ফিরতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি আসছি তাহলে। এই বলে আকাশ উঠে সিঁড়ি দিয়ে নামতে লাগলো, আর পেছন পেছন বুড়ো হলধর বাবু পা টেনে টেনে আসতে লাগলো। ও হ্যাঁ, বলা হয়নি, হলধর বাবুর আসলে এক পা খোঁড়া। কেন খোঁড়া সেটা অবশ্য আকাশ জিজ্ঞেস করেনি। আজকে একটা প্রশ্ন করে এমনি অপ্রস্তুত হয়ে পড়েছিল, তার উপর আবার এটাও যদি জিজ্ঞাসা করত তাহলে আজ তিলকে তাল হয়ে যেত। হঠাৎ একটা জিনিস দেখে আকাশ একটু থমকে দাঁড়ালো। কি ব্যাপার? হলধরবাবু আর সে তো বাড়ির ওপরে ছিল, তাও মনে হচ্ছে যেন নিচের ঘরে একটা পরিবর্তন হয়েছে। কিন্তু এইটুকু সময়ের মধ্যে বাড়িতে পরিবর্তন হলো কি করে? আকাশ অনেকবার ভাবলো, কিন্তু তবুও পরিবর্তনটা খুঁজে পেল না। আকাশকে অমন থমকে দাঁড়িয়ে থাকতে দেখে হলধরবাবু বলে উঠলেন, কি হলো? দাঁড়িয়ে পড়লে কেন? তুমি কি বাড়ি যাবে না? হ্যাঁ। আকাশ খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল। সে বলল, না না, কিছু না, আমি যাচ্ছি। এরপর হলধরবাবু আকাশকে বাড়ির সদর দরজা অবধি ছাড়তে এলেন। আকাশ 4 দিন পরে আসবে বলে বিদায় নিল, কিন্তু সিঁড়ি থেকে নামার পরে কি দেখে আকাশের মনটা খুঁতখুঁত করছিল তা আকাশের কিছুতেই মনে পড়ল না। সে এরপর তাড়াতাড়ি পা চালিয়ে বাস স্ট্যান্ডের দিকে যেতে লাগলো। এরপর বাস ধরে সোজা নিজের বাড়ি। আকাশের পুরো নাম আকাশ বিশ্বাস। বাবা ইলেকট্রিক অফিসের এক সরকারি কর্মচারী, মা হাউসওয়াইফ। বাড়িতে আকাশের মা বাবা বাদে এক বোন আছে, আকাশের থেকে 2 বছরের ছোট। সারাদিনের পর আকাশ যখন সন্ধেবেলা বাড়িতে ঢুকল, তার মা তাকে দেখতে পেয়ে বলল, কিরে, কোনো বাড়ির সন্ধান পেলি? আজ কার মুখ দেখে বেরিয়েছিলাম বলো তো? কেন বলতো? দিনটা কি খারাপ গিয়েছে নাকি? না না মা, তার উল্টোটা, আজকে দিনটা ভীষণই ভালো গিয়েছে। উফ, সত্যি বলছি, ভাগ্য ভালো না হলে এত কম টাকায় এমন রাজপ্রাসাদের মতো বাড়ি পাওয়া যায় না ভাড়ায়। সে কি রে, বাড়ি ভাড়া পেয়েছিস? তা কত করে নেবে বললো? আর কোথায় বাড়িটা? বলছি,
আগে এক গ্লাস জল দাও, সারাটা দিন ভীষণ ধকল গিয়েছে। হাত পাটা ধুয়ে আসি, তারপর সব বলছি। এরপর সে বাথরুমে ফ্রেশ হতে চলে গেল। ততক্ষণে আকাশের বাবা এবং বোন খাওয়ার টেবিলে এসে হাজির হয়েছে। আকাশ বেরোলে তার বোন তাকে বলল, এ দাদা, বলছি ঘরটার লোকেশন দে তো। আর তুই যেই ঘরটায় থাকবি সেটার সন্ধান পেলি কি করে? আরে একটা অনলাইন ওয়েবসাইটে সারাউন্ডিং ঘর খুঁজছিলাম, তখনই পেয়ে গেলাম ঘরটা। রিভিউগুলোও দেখলাম ভালোই ছিল, তাই আজকে ওই ঘরটাই গিয়েছিলাম মালিকের সাথে কথা বলতে। এরপর আকাশ আজ সারাটা দিন তার সাথে কি কি ঘটেছে তা পুরোটা বাড়ির লোকের কাছে বলল, কিছু লুকোলো না। সবটা শোনার পর বাড়ির লোকের মন কেমন একটা খচখচ করতে লাগলো। আকাশের মা প্রথম বলে উঠল, দেখ, সব বুঝলাম, কিন্তু অমন ঘরের ভেতর ঢুকতেই আষ্টে গন্ধটা কিন্তু ভালো লক্ষণ নয়। শাস্ত্রে বলে, যেখানে আষ্টে গন্ধ সেখানে ওই তেনাদের বাস। আমি বলছি, ওই ঘরে খোকা তুই যাস না। আকাশের বোন এতক্ষণ চুপচাপ সবটা শুনছিল। এরপর সে বলল, আহ মা, তুমি থামবে? ওখানে বাড়ির দাম জানো তুমি? অন্য বাড়ি নিলে ওর 1 মাসের বেতনের অর্ধেক বাড়ি ভাড়া দিতেই শেষ হয়ে যাবে। আবার তার ওপর খাওয়া দাওয়া খরচ, তোমার ছেলের হাত খরচ তো আলাদাভাবে রয়েছেই। আচ্ছা দাদা, আমাকে ওই ওয়েবসাইটের লিঙ্কটা দে তো। কেন রে, কি করবি? দে না বাবা, আমি এমনিই দেখব। এত কম টাকায় তোকে কে ঘর দিচ্ছে সেটা একবার জানা তো দরকার নাকি? আচ্ছা ওয়েট, দিচ্ছি। আকাশ এরপর নিজের ফোন থেকে ওয়েবসাইটটার লিঙ্ক বোনকে ফরওয়ার্ড করল। আকাশের বোনের পরিচয়টা দিয়ে রাখি। আকাশের বোন বৃষ্টি বিশ্বাস, সফটওয়্যার ইঞ্জিনিয়ার 3rd ইয়ার। বলতে গেলে আকাশের বোন আকাশের থেকে টেকনোলজির দিক থেকে অনেকটা এগিয়ে। লিঙ্কটা দেখার পর সেই লিঙ্কটা ক্লিক করে ভীষণ সন্দেহের চোখে অনেক সময় ধরে জরিপ করল। বোনের এমন আচরণ দেখে খানিকটা অবাক হয় আকাশ। আমতা আমতা করে বলে, কিরে, অমন খুঁটিয়ে খুঁটিয়ে কি দেখছিস বোন? দাঁড়া, বিরক্ত করিস না। এরপর আরও কিছু সময় ফোনের দিকে তাকিয়ে থাকার পর আকাশের বোন মুখ তুলে অবাক চোখে তার দাদার দিকে তাকিয়ে থাকার পর বলে, এই দাদা, আমার কিন্তু ঠিকঠাক মনে হচ্ছে না রে। দেখে মনে হচ্ছে ওয়েবসাইটটা বেশি দিন আগে বানানো নয়। আরও একটা জিনিস, যেই ব্যক্তি এই ওয়েবসাইটটাতে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে সে কোনো পুরুষ না, একজন মহিলা। কিন্তু তুই বলছিস ওই বাড়ির মালিক একজন পুরুষ এবং তার মেয়ে বেশ কিছু বছর আগে মারা গিয়েছিল। তাহলে যে মেয়েটি বাড়ির সম্বন্ধে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে সে কে? আচ্ছা, যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে তার কোনো নাম কিংবা ফটো অথবা ফোন নাম্বার দেওয়া আছে? শুধু নাম দেওয়া আছে, নেহা রায়। আরে তো এতে অবাক হওয়ার কি আছে? হতে পারে তিনি কোনো সাইবার ক্যাফে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন। অত বুড়ো মানুষ, দেখাশোনা করার কেউ নেই, তাই স্বাভাবিকভাবে টেকনোলজি সম্বন্ধে তিনি কিছুই জানবেন না, এটাই স্বাভাবিক, তাই না? বলছিস? আচ্ছা ঠিক আছে, তাহলে ছাড়, বাদ দে। তাহলে নতুন অফিস, নতুন চাকরি, দেখ তোর কোনো হিললে হয় কি না। সারাটা জীবন তো শুধু পড়াশোনাই করে গেলি, প্রেম ট্রেম তো আর করলি না। দেখ যদি অফিসে কোনো মেয়েকে ভালো লাগে। তবে রে, একেবারে পাকা বুড়ি হয়েছিস। বলবো নাকি বাবাকে তোর বয়ফ্রেন্ডের ব্যাপারে? এই না 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 না, একদম না দাদা, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছি আমি, প্লিজ। কিছুদিন পর অবশেষে আকাশের যাওয়ার দিন উপস্থিত হলো। আকাশ সারাটা জীবন ঘরকুনোই ছিল, কিন্তু চাকরির সূত্রে যেতে হবে ঘরের ছেলেকে বাইরে। কিন্তু আকাশের বুড়ো বাবা মার মন কিছুতেই চাইছিল না ছেলেকে বাইরে পাঠাতে। তাই আকাশের শহরে যাওয়ার দিনে বাড়ির লোকের সবারই চোখে জল। বাড়ির লোকের এমন শত বাধা পেরিয়ে শহরে আসতে আকাশের নিজেরই ভীষণ কষ্ট হচ্ছিল। তবুও অবশেষে নিজের লাগেজ নিয়ে সে বেরিয়ে পড়ল শহরের উদ্দেশ্যে। ব্যাগগুলো বেশ ভারী। বাসস্ট্যান্ড থেকে নেমে একটা টোটো ভাড়া করে সে অবশেষে পৌঁছলো হলধরবাবুর বাড়ি। হলধরবাবুর সদর দরজা খোলাই ছিল।
তা দেখে আকাশ ভারী অবাক হলো। আগেরবার যখন এসেছিল তখন 10-12 বার ধাক্কা দেওয়ার পরও হলধরবাবুর দরজা খোলেন, আর আজ এদিকে গোটা দরজাটাই হাঁ করে খোলা। এবং তার থেকেও অবাক করা ব্যাপার হলো স্বয়ং গৃহকর্তা হলধরবাবু ভেতরে চেয়ারে বসে দরজার দিকে তাকিয়ে আছেন। আকাশের ভারী লাগেজ রাখার আওয়াজ শুনতেই হলধরবাবু হাঁক দিয়ে উঠলেন। কই, আকাশ এলে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি। তা বাবা, এত দেরি হলো কেন? আমি সেই কোন সকাল থেকে তোমার আসার অপেক্ষায় বসে আছি এখানে। আসলে এই প্রথম বাবা মা বোনকে ছেড়ে বিদেশে আসছি তো, তাই একটু ওনাদের চিন্তা হচ্ছিল। ওনাদেরকে বোঝাতে বোঝাতে একটু দেরি হয়ে গেল। আপনি সকাল থেকে বসে আছেন কেন? হ্যাঁ, আমার যে ওকে খেতে দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই, তাই সারাদিন আমি বসেই থাকি। তোমার গোটা ঘর আমি পরিষ্কার করে রেখেছি, তাই তোমার কোনো চিন্তা নেই। সোজা তোমার জিনিসপত্র নিয়ে ওপরে উঠে যাও। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই বলে আকাশ তাড়াতাড়ি জিনিসপত্র নিয়ে ঘরের ভেতর ঢুকতে গেল এবং যথারীতি সেই দিনকার মতো আজকেও সে আষ্টে গন্ধটা পেল। আকাশের গোটা গাটা ঘেন্নায় গুলিয়ে উঠল। সে একবার ভাবল জিজ্ঞাসা করবে এই আষ্টে গন্ধটা হচ্ছে কেন। আগেরবার জিজ্ঞেস করাতে ভদ্রলোক বলেছিল যে আশেপাশে অনেক মরা জীবজন্তু রয়েছে, তাই আষ্টে গন্ধ ওঠে। কিন্তু পশু মরলে তো পচা গন্ধ উঠবে, এরকম আষ্টে গন্ধ বেরোবে কেন? কিন্তু ওনাকে জিজ্ঞাসা করে লাভই বা কি? আবার কোনো একটা অদ্ভুত উত্তর দিয়ে দেবে। তাতে থাক, মেলা কাজ পড়ে আছে। আকাশ আর কিছু না ভেবে সোজা ওপরে সিঁড়ি দিয়ে উঠে যেতে লাগলো। তবে এতগুলো লাগেজ নিয়ে ওঠা একসাথে সম্ভব নয়। আকাশের সাথে 4-5টা ব্যাগ ছিল, তাই সে একবার একবার করে নিচে এসে একটা একটা করে ব্যাগ ওপরে নিয়ে যাচ্ছিল। ওপরে বাকি ব্যাগগুলো রেখে যখন নিচের শেষ ব্যাগটা নিতে যাবে, তখন হঠাৎই ব্যাগের নিচের দিকের একটা তীক্ষ্ণ অংশে আকাশের হাতটা কেটে যায়। হাত থেকে কয়েক ফোঁটা রক্ত টুপটাপ করে মেঝেতে পড়ে গেল। আকাশ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। আশেপাশে কোনো কাপড় বা ওই জাতীয় কিছু ছিল না যে সেটা দিয়ে মুছবে রক্তটা। কি করবে না করবে ভাবছে, এমন সময় তার নজর গেল হলধরবাবুর চোখের দিকে। হলধরবাবুর চোখের দিকে তাকাতেই আকাশের বুকটা কেঁপে উঠল। সে দেখল হলধরবাবু তীক্ষ্ণ নজরে মেঝেতে পড়ে যাওয়া ওই কয়েক ফোঁটা রক্তের দিকে তাকিয়ে আছে। হলধরবাবুর চোখ তার রক্ত থেকে যেন সরছেই না। এমনকি সে এটাও খেয়াল করল হলধরবাবুর মুখ থেকে যেন লালা গড়িয়ে পড়ছে। তাড়াতাড়ি রক্তের উপর নিজের পা দিয়ে দিল আকাশ, আর হাতের রক্তগুলো নিজের পকেট থেকে রুমাল বের করে মুছে নিল। এটা দেখার পর হলধরবাবু নেড়ি কুকুরের মতো ঝাঁঝিয়ে উঠল। আরে কি করছো? রক্তটা মুছলে কেন? হ্যাঁ, রক্ত যে মহামূল্যবান এই যুগে, তাও আবার মানুষের রক্ত। আকাশ খানিকটা অবাক হয়ে গেল। সে ভ্যাবাচাকা খাওয়ার ভঙ্গিতে বলল, সে কি, রক্ত মুছবো না? মেঝেতে বেশি সময় পড়ে থাকলে তো কোনো পোকামাকড় বা বিড়াল এসে খেয়ে যাবে। পোকামাকড় বা বিড়াল কি শুধু রক্ত খায়? হ্যাঁ, আর কি কেউ রক্ত খায় না? যাও যাও, নিজের ঘরে যাও। একটা বাজে ছেলে কোথাকারে। কি হলো ব্যাপারটা? হলধরবাবু আমার সাথে এরকম ব্যবহার করলেন কেন? আমার কি দোষ এখানে? হাত থেকে রক্ত পড়ে গেছে, নিজের রক্ত নিজেই তো মুছে দিলাম। এতে অন্য কারোর আপত্তি থাকা তো উচিত না। লোকটা সত্যি তার কাটা। যদি এখানকার এমএলএ হতাম তাহলে এটাকে আগেই রাঁচিতে পাঠিয়ে দিতাম। যাকে বেশি কথা বাড়িয়ে লাভ নেই। এরপর সে নিজের লাগেজটা নিয়ে তাড়াতাড়ি পা চালিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেল। সত্যি আজ যা হচ্ছে আকাশের সাথে, আকাশ মনে মনে যেন অনেকটা ভেঙে পড়ল। একে নিজের বাড়ি বাবা বোনকে ছেড়ে এই বিদেশে এসে উঠেছে, তার ওপর আবার এমন পাগল ঘর মালিকের পাল্লায় পড়েছে। আকাশ নিজেও জানে না যে সে কতদিন এখানে টিকতে পারবে। নিজের রুমে যাওয়ার পর আকাশ স্নান করে ফ্রেশ হয়ে যখন বেরোলো,
তখন তার অনেকটা ঝরঝরে মনে হচ্ছিল নিজেকে। সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছে, এখনও বাবা মা কিংবা বোনকে ফোন করা হয়নি। আকাশ জমিয়ে নিজের বিছানায় বসে নিজের মাকে প্রথম ফোনটা করল। কোনো উত্তর নেই। আরও 2-1বার ফোন করে আকাশ ফোনটা রেখে দিল। কি ব্যাপার, কেউ ফোন ধরছে না কেন? যাকে এত কিছু ভাবার সময় আকাশের নেই। সারাদিনের জার্নিতে সে বড়ই ক্লান্ত। সে বিছানায় এলিয়ে পড়ে ঘুমের জগতে পাড়ি দিল। হঠাৎ তার ঘুমটা ভাঙল ফোনের আওয়াজে। হ্যালো আকাশ বাবা, তুই ঠিক আছিস তো? ও মা, হ্যাঁ 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 বলো। আমি তো ঠিক আছি, কেন বলো তো? আর তোমরা ফোন ধরছিলে না কেন? তোর বোনের অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা। সে কি, কখন, কিভাবে হলো? ও ও ঠিক আছে তো? আমি তোকে বলতে চাইনি, তাই তোর ফোনটা ধরিনি। কারণ ফোন ধরলে আমি হাউ হাউ করে কেঁদে ফেলতাম হয়তো। বোন ঠিক আছে তো? ওর বড় কোনো বিপদ হয়নি তো? অল্পের জন্য বেঁচে গেছে রে আকাশ। কিন্তু হলো কি করে? তোর বোন যখন কলেজ শেষ করে বাড়ি ফিরছিল, তখন হঠাৎই কি হলো ও জানে না। ওর মাথাটা কেমন ঘুরে গেল। ও ফুটপাত থেকে ছিটকে সোজা মেন রাস্তায় গিয়ে পড়ে। আর তখনই পাশ থেকে একটা লরি যাচ্ছিল। একটু দূরে দাঁড়িয়ে থাকা এক ভদ্রলোক ওকে দেখতে পায়, আর সেই ওকে বাঁচায়। মা মা, তুমি শান্ত হও। এখন তুমি কোথায়? তোর বোনের পাশেই বসে আছি। আচ্ছা, বোনকে ফোনটা দাও। এই নে, ধর দিচ্ছি। হ্যাঁ হ্যালো দাদা, শুনতে পাচ্ছিস? হ্যাঁ রে বোন, কি হয়েছে তোর? ঠিক আছিস তো? শরীর খারাপ করছে না তো বেশি? হ্যাঁ রে দাদা, আমি একদম ঠিক আছি। আচ্ছা একটু দাঁড়া তো। মা শোনো না, তুমি আমার জন্য একটু গরম জল করে আনো তো, ওষুধ খেতে হবে। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ হ্যালো দাদা, শোন এবার। হ্যাঁ বল। মাকে আমি মিথ্যা কথা বলে পাঠিয়েছি, তোকে কিছু জরুরি কথা বলার আছে। কি বলতো? আমি মাথা ঘুরে রাস্তা থেকে পড়ে যাইনি রে দাদা, আমাকে পেছন থেকে যেন কেউ ঠেলে দিয়েছে মনে হলো। কি সর্বনাশ! কে ঠেলে দিল তোকে? জানি না রে দাদা, মনে হলো যেন একটা ভারী হাত আমাকে পেছন থেকে ঠেলে দিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আমি পড়ে যাওয়ার আগে যখন কিছুক্ষণের জন্য পেছন ঘুরে তাকাই, দেখি একটা কালো শাড়ি পরা মেয়ে, আর মুখটা ঘোমটা দিয়ে ঢাকা ছিল। তবে কিছু মুহূর্তের জন্য ওর চোখ দুটো দেখতে পেয়েছিলাম। ওর চোখে কোনো মনি ছিল না রে দাদা, পুরোটাই সাদা চোখ। এসব কি বলছিস বোন? তোর মাথা ঠিক আছে তো? এখন তো মনে হচ্ছে অ্যাক্সিডেন্টটা হয়ে তোর মাথার তার কেটে গেছে। দে মাকে ফোনটা দে। এই না, একদমই না, মাকে ওসব কিছুই বলবি না। একে মা আমার অ্যাক্সিডেন্ট, তোর বাড়ি ছেড়ে চলে যাওয়া, এই সব নিয়েই ঘেঁটে আছে। তার ওপর তুই যদি এই ভুতুরে মেয়েটার ব্যাপারে বলিস, তাহলে মাকেই খুব শীঘ্রই হাসপাতালে ভর্তি করতে হবে। তাই বলছি চেপে যা। আচ্ছা আমি ফোন রাখছি, মাথাটা একটু ব্যথা করছে। এই বলে আকাশের বোন ফোনটা রেখে দিল। আজ কি হচ্ছে এগুলো আকাশের সাথে? সে ভাবার চেষ্টা করে, কিন্তু ঘুম তাকে যেন এসে জড়িয়ে ধরে। আকাশের দ্বিতীয় ঘুমের চটকাটা ভাঙে মাঝরাতে। তার প্রিয় বন্ধু রনির কল আসে। আকাশ ফোনটা ধরতেই, কি রে, কোথায় তুই? কি করছিস এখন? আরে ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে জানিস? আরে মাঝরাতে তোর কি হলো? নেশা করেছিস নাকি? কি হয়েছে কি? সর্বনাশ হয়ে গেছে রে ভাই। আরে হয়েছেটা কি তো বলবি? আরে আমি লেট নাইট পার্টি করছিলাম, আমার ব্রোকার আমাকে খবরটা দেয় তুই আর আমি মিলে শেয়ার মার্কেটে যে কোম্পানিতে টাকা লাগিয়েছিলাম, একটা ইনসাইডার নিউজ লিকের জন্য তার শেয়ার ফল করেছে। আমার 10 লাখ টাকা আর তোর 50,000 টাকা সব ডুবে গেছে ভাই, সব।
কি বলিস? কিন্তু ওটা তো 50 থেকে 60 বছরের একটা ট্রাস্টেবল কোম্পানি। এ যে অসম্ভব। জানি না ভাই ভেতরে কি চলছে। আচ্ছা, আমার ব্রোকার ফোন করছে, আমি রাখছি বুঝলি। কাল কথা হচ্ছে তোর সাথে। রাখলাম। ঠিক আছে। ফোনটা কেটে গেল। আকাশ একজন মধ্যবিত্ত ঘরের ছেলে। তার কাছে 50,000 টাকাটা অনেক টাকা। আকাশের বন্ধু রনি অনেক বড় লোক, শেয়ার মার্কেটে ট্রেডিং করে ভালোই টাকা জমিয়েছিল। রনির কথাতেই আকাশও শেয়ার মার্কেটে টাকা লাগায়, কিন্তু আজ তার জমানো এত দিনের সেভিংস এক নিমেষে শেষ। আর সত্যিই যেন অভিশপ্ত দিন তার কাছে। এই ঘরটা কি সত্যিই তার কাছে অশুভ? আকাশ আর বেশি কিছু চিন্তা করে না। নানাবিধ চিন্তায় সে অঘোর ঘুমের মধ্যে তলিয়ে গেল। পরদিন তার ঘুম ভাঙল সকালের দরজার কড়া নাড়ার আওয়াজে। ছোকরা, আর কত ঘুমাবে? ওঠো ওঠো ওঠো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। ধুর বাবা, ঘুমটার 12টা বাজিয়ে দিল একেবারে। তোমার কি আজ অফিস আছে? হ্যাঁ। না, আজ যাব না। আজ সারাদিন রেস্ট, কাল থেকে অফিস যাব। তাহলে পড়ে পড়ে ঘুমোচ্ছ কেন? যাও, আমার জন্য কিছু বাজার করে আনো। যতদিন তুমি বাড়িতে আছো ততদিন রোজ আমার জন্য বাজার করতে যাবে। অসম্ভব, আমার অফিস থাকে। আমি অফিস যাব কখন আর আপনার জন্য বাজার করতে যাব কখন? সে বিষয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি আর বেশি দিন নেই, তাই এই কটা দিন এই বুড়োটার উপকারী করলে। হ্যাঁ। লোকটা কি তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার মতলব বাড়ছে? এই রে, এই বুড়ো যদি বাড়ি থেকে বের করে দেয় তাহলে তো অকারণে মুশকিলে পড়ে যাবে। আকাশ তাকে খানিকটা তেল মেরে বলল, আরে না না, আপনি রেগে যাবেন না। এমনিতে তো আমাকে সেই বাজারে গিয়ে হোটেলে খেতে হবে রোজ, আর তখন ফেরার পথে না হয় আপনার বাজার করে আনবো। আচ্ছা, ওসব বাদ দিন, এবার বলুন তো আপনার জন্য কি আনবো? বেশি কিছু না, একটা 2-3 কিলো দেশি মুরগি আর বেছে বেছে বাজারের সবচেয়ে পচা মাছ। পচা মাছ? কেন মশাই, পচা মাছ দিয়ে আবার কি করবেন? আমি অতিরিক্ত প্রশ্ন পছন্দ করি না। আর যেটা বললাম, তুমি আমার জন্য রোজ বাজার করবে, একদিনও যেন বাদ না যায়, তবেই তোমার জন্য সুখবর আসবে। এই যে বাজার করে এনে আমাকে দেবে, তোমার এই পরিশ্রমটাই আমি বাড়ি ভাড়া হিসাবে গণ্য করব। তোমাকে বাড়ি ভাড়া বাবদ আর কোনো আমাকে টাকা দিতে হবে না। সত্যি? দেখুন, মজা করছেন না তো? নাও, টাকাটা ধরো। আর একটা কথা, মুরগিটা যেন জ্যান্ত থাকে। জ্যান্ত মুরগি? আচ্ছা ঠিক আছে। এই বলে আকাশ চলে গেল। এই ঘরটা ওর জন্য অপয়া হতেই পারে না, কারণ শহরের বুকে এত বেশি দামের ঘর থাকতে সে এত সুন্দর একটা ঘর বিনা ভাড়ায় পেয়ে যাবে সেটা সে স্বপ্নেও ভাবেনি। প্রায় নাচতে নাচতে সে বাজারে যাচ্ছিল। ও যে বাড়িতে থাকে সেখান থেকে বাজার পায়ে হাঁটা 10 মিনিটের পথ। রাস্তা, ট্রাফিক, বাড়িঘর পেরিয়ে অবশেষে আকাশ বাজারে পৌঁছল। সেখানকার এক বাঙালি হোটেলে নিজের জন্য ভাত তরকারি অর্ডার দিয়ে সোজা চলে যায় মাছের বাজারে। সেখানে গিয়ে একটা দুটো দোকানে ঘোরার পর সে একটা মাছ দোকানিকে উদ্দেশ্য করে বলে, ও ভাই, বলছি পচা মাছ আছে? ওটা আবার কোন ধরনের মাছ? এই এত বছর মাছ দোকানে আছি, কয়ে ও মাছের নাম তো শোনেনি। ওই মাছ কি পাখে জন্মায়, তাই ওর নাম পচা? আরে ধুর মশাই, পচা মাছ মানে মানে নষ্ট হয়ে গেছে যেই মাছ, মানে বাসি মাছ। এবার বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা, নষ্ট মাছ। হ্যাঁ হ্যাঁ আছে তো। আপনি কি করবেন সেই মাছ নিয়ে? আমার বাড়িতে অনেক বিড়াল আছে, তাদেরকে খাওয়াবো। দাও দাও, 1 কিলোর মতো নষ্ট মাছ দাও। বাবা, 1 কিলো? তা বলে কটা বিড়াল আছে মশাই? হ্যাঁ, উফ, এ তো ভারী মুশকিল। আরে তুমি দাও না ভাই, অত কিসের কথা? আচ্ছা, এই দোকানে নেই, তবে আমি এখনই আড়ত থেকে এনে দিচ্ছি আপনাকে, একটু অপেক্ষা করুন। বেশ। এর কিছু সময়ের পর মৎস্য ব্যবসায়ী একটা বড় ব্যাগে 1 কিলো পচা মাছ নিয়ে আকাশের সামনে এসে হাজির। বাবা, কি বাজে গন্ধ বেরোচ্ছে গো তোমার ব্যাগ থেকে। কি করবো বাবু, এই আপনিই তো বললেন আনতে,
এই নিন আপনার পচা মাছ নেন। আচ্ছা দাও দাও। এরপর আকাশ এক হাতে পচা মাছ এবং অন্য হাতে জ্যান্ত মুরগি ও নিজের খাবার নিয়ে বাড়ির দিকে রওনা হলো। আজ বুঝতে পারছে বুড়োর বাড়িতে ঢোকার সাথে সাথে অমন আষ্টে গন্ধ ওঠে কেন। মাছের দোকানদারকে অর্ধেক দাম দিয়েই মাছগুলো নিয়েছে সে। এটা আকাশ আর ওই বুড়োকে ফেরত দিচ্ছে না। মাঝে মাঝে দমকা হাওয়ায় মাছের ব্যাগটা থেকে যে বিভৎস গন্ধটা আকাশের নাকে এসে লাগছে তাতে তার গোটা গাটা যেন গুলিয়ে উঠছে। কিন্তু সব কিছুর বাইরে একটা প্রশ্ন থেকেই যায়, ওই বুড়ো এই পচা মাছ আর মুরগি দিয়ে করবেটা কি? আর এই 2 কিলোর মুরগি একা খাবে ও? মুরগিটা না হয় মানা যায়, কিন্তু পচা মাছ দিয়ে কি করবে? সেই সন্দেহটা কিছুতেই যেন দূর হতে চায় না। অবশেষে বাড়ি পৌঁছে হলধরবাবুকে তার মুরগি এবং মাছ দিয়ে আকাশ সোজা ছুটে গেল স্নান করতে। মাছের ওই পচা আষ্টে গন্ধ যেন তার নিজের গোটা শরীরটায় প্রবেশ করছে। আকাশ স্নান সেরে খেতেও পারল না, কারণ সে আজ ডাল, মাছ আর সবজি এনেছিল সাথে। কোনো রকম একটু ডাল আর সবজি দিয়ে ভাত খেয়ে আকাশ গভীর ঘুমে তলিয়ে গেল। পরের বেশ কিছুদিনও এভাবেই কাটল। আকাশ প্রতিদিন অফিস যাওয়ার আগে হোটেলে খেয়ে নেয়, মুরগি আর মাছ নিয়ে বাড়িতে এসে স্নান করে অফিসে যায়। এইভাবে বেশ কিছুদিন চলার পরে হঠাৎই মুরগির দোকানি আকাশকে ডেকে জিজ্ঞেস করে, আচ্ছা ভাই, বেশ কিছুদিন ধরে দেখছি তুমি রোজ নতুন নতুন গোটা গোটা 2 থেকে 3 কেজির মুরগি নিয়ে যাও। কোনো কি হোটেল টোটেল আছে তোমাদের? সেরকম হলে বলতে পারো, আমরা পাইকারি হিসেবে তাহলে তোমাকে মাল দেব। না না, সেরকম কিছু না। আসলে আমি এখানে নতুন এসেছি। এই যে সামনে হলধরবাবুর বাড়ি আছে না, ওই বাড়িতে আমি নতুন ভাড়াটিয়া হিসেবে এসেছি। হলধরবাবুই রোজ মাছ আর মুরগি আনতে আমাকে পাঠান। এগুলো নিয়ে তিনি কি করেন তিনিই জানেন। সে কি সর্বনাশ! ইস, তোমাকে আগে সাবধান করা উচিত ছিল। তুমি রোজই 2 থেকে 3 কেজির বেশি মুরগি নিয়ে যাও, এটা দেখে আমার আগেই বোঝা উচিত ছিল। শোনো, এখন আমার কাস্টমারের চাপ আছে, তুমি বিকেলে একবার দোকানে এসো, তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। তবে সাবধান। আগে বলো, রোজ রাতে তুমি দরজা বন্ধ করে ঘুমো, তাই তো? হ্যাঁ, দরজা বন্ধ করেই তো ঘুমোই। সারা রাত বাড়ি জুড়ে কোনো শব্দ পাও না? না, আসলে আমি খুব ঘুমকাতুরে তো, একবার ঘুমোলে একদম ভোরবেলা ঘুম থেকে উঠি। আচ্ছা ভাই, তুমি বিকেলে এসো, তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। তবে এটুকু বলবো, যত তাড়াতাড়ি পারো নিজের জিনিসপত্র গুছিয়ে এই বাড়ি থেকে কেটে পড়ো, বেশি দিন থেকো না। কেন বলো তো, কিসের সমস্যা? এটা মালিকের দোকান, আমাকে বেশি সময় কথা বলতে দেখলে কাস্টমারের সাথে মালিক গালাগাল দেবে। তুমি ভাই বিকেলে এসো, তোমাকে তখন আমি সবটা খুলে বলবো, বুঝেছো? এরপর আকাশ সন্দেহ ভরা মন নিয়ে সোজা চলে গেল নিজের বাড়িতে। কি ব্যাপার, মুরগির দোকানিটা ওরকমভাবে তাকে বলল কেন? তাহলে কি সত্যিই বাড়িতে কোনো গন্ডগোল আছে? আচ্ছা, দেখাই যাক আজ বিকেলে ওই মাংসর দোকানিটা কি বলে। আজ তাহলে অফিস যাওয়া আর হলো না আকাশের। বিকেলবেলা সে যখন মাংসের দোকানির কাছে যায়, তখন হঠাৎ দেখতে পায় একটা ভিড় যেন জটলা পাকিয়ে রেখেছে দোকানটাকে। আকাশ একটু এগিয়ে যায়, ভালো করে শোনার চেষ্টা করে সবাই কি নিয়ে কথা বলছে। ছেলেটার একেবারে কাঁচা বয়স ছিল। আগু এ মারলো অমন নিষ্ঠুর ভাবে। আচ্ছা, দুপুরে কি কেউ চুরি করতে এসেছিল দোকানে? আচ্ছা, এটা দেখে ফেলবে বলে ওকে মেরে ফেলে দিল? হ্যাঁ না হে, যে নিষ্ঠুরভাবে কাজটা করেছে খুনি, তাতে চুরির জন্য খুন বলা চলে না। তার উপর দোকানের মালিক তো বলছে যে কিছুই খোয়া যায়নি দোকান থেকে। আমার তো অন্য কিছুই মনে হচ্ছে। এই রতনের ভীষণ চুলচুলনি স্বভাব ছিল, মেয়ে মানুষ দেখলে এই গায়ে পড়ত। আজ দুপুরে নাকি একটা মেয়েকে এই দোকানের আশেপাশে দেখা গেছে। কোনো পরকীয়া ঘটিত ব্যাপারও কিন্তু হতে পারে। এইভাবে নানা বিষয়ের কথা বলতে বলতে একটু পরে ভিড়টা পাতলা হয়ে এলো। আকাশ এরপর মাংসর দোকানের ভেতরে থাকা একটা ছেলেকে জিজ্ঞেস করলো, এই ভাই একটু শোনো। হ্যাঁ দাদা বলো।
আচ্ছা, এই দোকানে সকালে যে কাজ করছিল, ওই যে একটু মোটা করে কালো করে চাপ দাঁড়িয়ে আছে, ও কোথায় এখন? আকাশ দেখল তার এই কথাটা শুনে বাচ্চা ছেলেটার দুই চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। কাঁপা কাঁপা গলায় সে বলল, ওস্তাদি তো মারা গেছে আজকে। কি? ওই লোকটা মারা গেছে? কখন? আর আর কিভাবে? আজ সকাল থেকে অনেক কাস্টমার ছিল, দোকানে কাস্টমার ছাড়তে ছাড়তে দুপুর হয়ে যায়। আমি ওই টাইমে স্নান করতে চলে যাই নিজের ঘরে। ওস্তাদ এখানেই থাকে। ওই যে দূরে খাটটা দেখছো, ওস্তাদ দোকানের ঝাঁপ বন্ধ করে ওই খাটেই ঘুমিয়েছিল। এরপর আমি স্নান খাওয়া সেরে যখন ভর দুপুরবেলা আসছি, তখন দূর থেকে দেখতে পাই একটা কালো শাড়ি পরা মহিলা যেন এই দোকান থেকে বেরিয়ে গেল। আমি ভাবলাম হয়তো ওস্তাদের কোনো লাভার টাওয়ার হবে। আমি আরও তাড়াতাড়ি করে পা চালিয়ে দোকানের কাছে এলাম। ওস্তাদ আর তার প্রেমিকাকে আমি হাতে নাতে ধরে ফেলেছিলাম। তাই ওস্তাদকে লাগাবো বলে মনে একটু ফুর্তিও ছিল, কিন্তু এসে দেখি আমাদের মাংস কাটার যে বড় ছুরি, তা দিয়ে কি যেন ওস্তাদের গলাটা কেটে ফেলেছে। সমস্ত দোকানটা ওস্তাদের রক্তে ভেসে যাচ্ছে। আকাশ এতক্ষণ খুব মন দিয়ে বাচ্চাটার কথা শুনছিল। কি ভয়ানক একটা ঘটনার সাক্ষী থাকলো সে। আজ সকালেই যে লোকটাকে জীবিত অবস্থায় দেখেছে, সে নাকি মার্ডার হয়েছে কারোর দ্বারা। আর ওই কালো শাড়ি পরা মহিলাটার কথা শুনে রীতিমতো আকাশের বুকটা কেঁপে উঠল। তার বোনকেও একটা কালো শাড়ি পরা মহিলা ঠেলে দিয়েছিল রাস্তার ওপর। এসব কি হচ্ছে আকাশের সাথে? সে তাড়াতাড়ি উঠে বাড়ি ফিরতে চায়, কিন্তু তখন বাচ্চা ছেলেটির কান্না তার কানে যায়। আকাশের মনটা এমনিতে খুব নরম। সে পকেট থেকে একটা 20 টাকার নোট বের করে বাচ্চাটার হাতে গুঁজে দিয়ে বলে, এই নাও ধরো, চকলেট খেও। এই বলে আকাশ নিজের বাড়ি ফিরে আসে। সত্যি জীবনে এভাবে আর বাঁচা যায় না। একটা মানুষের সাথে এর চেয়ে খারাপ কী বা হতে পারে। ওই দিন রাতেও আর কিছু খেলো না। পরদিন যথারীতি হলধরবাবুর জন্য মাছ আর মুরগি আনার পর অফিসে রওনা হলো আকাশ। কি জানি এই অমানুষ হলধরবাবুর সাথে থাকতে থাকতে আকাশও কেমন একটা অস্বাভাবিক হয়ে যাচ্ছে। আপন মনেই গতকালের ঘটনা ভাবতে ভাবতে আকাশ অফিসে ঢুকছিল। সে খেয়াল করেনি তার অফিসের পাশের ডেস্কটা, যেটা এতদিন পর্যন্ত ফাঁকা ছিল, হঠাৎই আজকে নতুন করে তাদের কয়েকটা ফাইল এসে জমা হয়েছে। নতুন কেউ অফিসে জয়েন করলো নাকি? যাকে, অত ভাবার সময় নেই আকাশের। সে ফাইলের মধ্যে মুখ গুঁজে কাজের মধ্যে ডুবে যায়। হঠাৎই পেছন থেকে আকাশের কাঁধে হাত দিয়ে কেউ যেন তাকে ডেকে ওঠে। এমন আচমকা পিছনে কারুর আগমন হওয়ায় আকাশ খানিকটা চমকে উঠেছিল। সে ভয় ভয় উত্তর দেয়, কে কে? বাবা, ভূত দেখার মতো অবাক হলেন যে আপনি। হাই, আমি নেহা। আজকেই অফিসে নতুন জয়েন করলাম। আপনার পাশের ডেস্কটাই আমার। আপাতত আমরা প্রতিবেশী। ও আচ্ছা, নমস্কার। আকাশ দেখল একটা ছিপছিপে লম্বা দুধে আলতা রঙের মেয়ে। চুলটা তার সোনালি রঙের, চোখ দুটো কাজলের মতো কালো। আকাশ এক দৃষ্টে পাগলের মতো নেহার দিকে তাকিয়ে রইল। তার এই নরকে ভর্তি জীবনে এই প্রথম মনে হলো কোনো স্বর্গের দরজা খুলে গেল। হয়তো এটাই ফার্স্ট সাইট লাভ। এরপর এক এক করে কিছু দিন, কিছু সপ্তাহ কাটতে লাগলো। নেহা আর আকাশ খুব ভালো বন্ধু হয়ে উঠল। দুজনেরই এই শহরে নিজের আপন বলতে কেউ নেই। দুজনেই বাউন্ডুলে ঘুরি। ধীরে ধীরে দুজনে অফিসের পরেও কিছুটা সময় কাটাতে থাকে। সিনেমা দেখা, একসাথে ঘোরা, এগুলোও সমান তালে চলতে থাকে। অবশেষে আকাশের জীবনটা সত্যি আকাশের মতো রঙিন হতে শুরু করলো। রবিবারের দুপুর, আকাশ সবেমাত্র খেয়ে দিয়ে বিছানায় শীতঘুম দিচ্ছে। এমন সময় মনে হলো নিচের দরজায় কে যেন জোরে জোরে লাথি মারছে। আর ওই শব্দে আকাশের ঘুমের চটকাটাও যায় ভেঙে। সে খুঁজে পায় না এই শব্দের উৎসটা।
আকাশ এরপর সিঁড়ি দিয়ে 1 পা 2 পা করে নামতে লাগলো। আকাশে সিঁড়ি দিয়ে নামার আওয়াজ শুনে নিচের আওয়াজটাও কমতে থাকলো। আকাশ এরপর হাঁক দিল। হলদর বাবু, বাড়ি আছেন? শুনছেন? কিসের আওয়াজ হচ্ছে? আকাশ একদম নিচে এসে খেয়াল করলো আওয়াজটা তখনও হচ্ছে এবং আওয়াজটা আসছে সিঁড়ির নিচের সেই কুঠুরি থেকে। আকাশ একটু একটু করে কুঠুরির দরজাটার দিকে এগিয়ে গেল। সে ভালো করে কান পেতে শোনার চেষ্টা করলো ভেতরে কিছু আছে কিনা, অর্থাৎ এই শব্দের উৎস কোথায়, সেটাই এখন তার চিন্তার বিষয়। সে কান খাড়া করে ভালো করে শুনল। দরজার ওপার থেকে ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়ার শব্দ আসছে। আকাশ ভয়ে ছিটকে এলো। কি ব্যাপার? এই দরজার পেছনে কি কোনো জীবন্ত কিছু আছে? আকাশ খেয়াল করে দরজার ঠিক ডান দিকে একটা ফুটো আছে। আকাশ একটু একটু করে সেই ফুটোর দিকে এগিয়ে যেতে থাকে। ভেতরের ঘরটা পুরো অন্ধকার। ফুটোর মধ্যে নিজের একটা চোখ দিয়ে সে ভেতরে দেখার চেষ্টা করে। আলো থেকে হঠাৎই অন্ধকারে দেখার ফলে প্রথমে সে কিছুই দেখতে পায় না। এরপর খানিকটা সময় যাওয়ার পর তার মনে হয় যেন একজোড়া লাল চোখ তার দিকে তাকিয়ে আছে। আকাশের দম বন্ধ হয়ে গেল। সে ভয়ে চিৎকার করে উঠল। এরপর হঠাৎই পেছন দিক থেকে কার যেন একটা ভারী হাত আকাশের কাঁধ স্পর্শ করল। আকাশ ভয়ে পেছনের দিকে তাকিয়ে দেখে হলধর বাবু। তিনি সন্দেহের চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। শান্ত অথচ দৃঢ় গলায় বললেন, কি ব্যাপার? তুমি এখানে কি করছো? আগে আমি দুপুরে ঘুমিয়েছিলাম, তখন হঠাৎই শুনতে পাই নিচে যেন কেউ দরজা ধাক্কা দিচ্ছে। তারপর নিচে নেমে এসে দেখি এই কুঠুরির ভেতর থেকেই আওয়াজটা আসছে, আর তারপর আপনি এসে যান। ও, এই ব্যাপার। তবে কোনো বিড়াল কিংবা সাপ খোপ জাতীয় কিছু? তা তুমি ভেতরে কিছু দেখার চেষ্টা করনি তো? না না, আমি কিছু দেখিনি, আমি আসছি। এই বলে আকাশ সোজা নিজের ঘরে চলে এলো। ওই 2 জোড়া জ্বলন্ত চোখ এখনও তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কি সাংঘাতিক চোখ দুটো! কোনো বেড়াল কিংবা অন্য প্রাণীর কি এমন বিভৎস চোখ থাকতে পারে? আকাশ আতঙ্কিত এবং বিধ্বস্ত। কিছুদিন আগেই সব ট্রমার হাত থেকে বাঁচার জন্য ও ডাক্তার ডেকে ঘুমের কটা ট্যাবলেট কিনে এনেছিল। একটা ঘুমের ট্যাবলেট সঙ্গে সঙ্গে মুখে পুড়ে ঘুমিয়ে পড়ল। আকাশের ঘুমটা ভাঙল একেবারে মাঝরাতে। আজ বিকেলে কোথাও বেরোনো হয়নি, তাই খাওয়ার কেনা হয়নি। সমস্ত বিকেল সন্ধেটা আকাশ ঘুমিয়ে কাটিয়েছে। আজ কয়েকদিন পর যেন একটু ভালো করে ঘুম হলো। ঘুম থেকে উঠে একটা বিস্কুটের প্যাকেট থেকে 2টো বিস্কুট বার করে আকাশ খাচ্ছিল আর ফোন ঘাঁটছিল। কেউ কোনো মেসেজ করেছে কিনা চেক করছিল। হঠাৎ কিসের একটা শব্দ শুনে আকাশের কান খাড়া হয়ে যায়। ওর মনে হয় এই রাত 12টার কাঁটা যখন ঢং ঢং করে বেজে উঠল, ঠিক সেই সময় সিঁড়ির নিচের কুঠুরির দরজাটা যেন কেউ খুলে দিল, আর সঙ্গে সঙ্গে একটা প্রাণী যেন ধূপধাপ আওয়াজ করে কুঠুরি থেকে বেরিয়ে এলো। এরপর অনেক হাঁটা চলার শব্দের পর আকাশ বুঝতে পারল প্রাণীটা এবার বুঝি দোতলার সিঁড়ি বেয়ে ওপরে উঠবে ভাবছে। আর আকাশের সেই সন্দেহ একেবারে সত্যি প্রমাণিত হলো। প্রাণীটা 1 পা 2 পা করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসতে লাগলো। ধীরে ধীরে সে একেবারে দোতলায় উঠে এলো। তারপর 1 পা 2 পা করে এসে প্রাণীটা একটা জায়গায় থেমে গেল, এবং সেই জায়গাটা আর কোথাও নয়, আকাশ যেই ঘরটায় ঘুমিয়ে আছে তারই দরজার সামনে। এরপর আকাশের দরজায় দুমদাম করে লাথি মারার শব্দ হয়। আকাশ ভয়ে চিৎকার করে ওঠে। আকাশের চিৎকার শুনে কিংবা ওই প্রাণীর দুমদাম লাথি মারার শব্দে হলধরবাবু ওপরে উঠে আসেন। হলধরবাবু ওই প্রাণীকে উদ্দেশ্য করে বলেন, এখনো সঠিক সময় আসেনি, চল চল, ফিরে চল, নিজের জায়গা চল। অন্য গোবর হতে এখনো দেরি আছে, ও আরো কয়েকটা দিন বাঁচুক। আকাশ শুনল 3 জোড়া পায়ের শব্দ ধীরে ধীরে সিঁড়ি থেকে নেমে চলে যাচ্ছে।
ঠিক 3 জোড়া নয়, একটা মানুষ যে 2 পায়ে হাঁটছে এবং অপর একটি প্রাণী যে 4 পায়ে হাঁটছে। আকাশ তখনই মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন আকাশের জ্ঞান ফিরতে ঘড়িতে সে দেখে 8টা বেজে গেছে। তাড়াতাড়ি কোনো মতে ব্রাশটা করে বেরিয়ে পড়ে। বাইরে খেয়ে দিয়ে একদম ডিরেক্ট অফিসে ঢুকবে সে। অফিসে ব্যাগটা নিয়েছে যখন, সিঁড়ি থেকে নামতে নামতে অবশেষে সে নিচের তলায় এসে পৌঁছল। তখন একটা দৃশ্য দেখে আকাশের গোটা শরীরটা শিরশির করে উঠল। সে দেখল হলধরবাবু এক হাতে মুরগির মাথাটা এবং অন্য হাতে মুরগির গোটা শরীরটা ধরে বঁটির মাঝ বরাবর মুরগির গলাটা চালিয়ে দিল। নিজের জীবনের জন্য শেষ সংগ্রাম করতে করতে মুরগির গলাটা 2 ফাঁক হয়ে গেল এবং গল গল করে রক্ত বেরিয়ে এলো। এখনও বিভৎসতা শেষ হয়নি। হলধরবাবু সেই সমস্ত রক্তটা একটা জামবাটিতে জমা করছে। আকাশকে দেখতে পেয়ে তিনি হেসে বললেন, তুমি ঘুম থেকে উঠতে দেরি করবে জানতাম, তাই আমি আজ নিজে গিয়ে মাছ আর মাংসটা কিনে আনলাম। মাংসের দোকানে গিয়ে দেখলাম একটা নতুন ছেলে মাংস কাটছে। আগে ছেলেটা কি হলো জিজ্ঞাসা করতে বললো তাকে নাকি কালো কাপড় পরা একটা মেয়ে খুন করেছে। এরপর আবার নীরবতা গোটা ঘর জুড়ে, পূর্ণ নিস্তব্ধতা। শুধু মুরগিটার কাটা মাথা থেকে 1 ফোঁটা 2 ফোঁটা করে রক্ত বেরোতে থাকে। আকাশ কিছু বলে না। সে হলধরবাবুকে পাশ কাটিয়ে চলে গেল। তবে যাওয়ার আগে সেই সিঁড়ির নিচের কুঠুরির দিকে একবার আর চোখে তাকাতে ভুলল না। এরপর সোজা বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরে অফিসে পৌঁছল। অফিসে পৌঁছে নিজের ডেস্কের ওপর বসে কাজে ডুবে গেল। আগের রাতে ভালো করে ঘুম হয়নি, তাই কাজ করতে করতে যে কখন ঘুমিয়ে পড়েছিল জানে না। ঘুম ভাঙল নেহার ডাকে। এই আকাশ, ওঠো ওঠো। আরে বস দেখতে পেলে যে তোমার রক্ষে থাকবে না, তাড়াতাড়ি ওঠো। সরি চোখটা লেগে গিয়েছিল, কাল রাতে ঘুমাইনি তো। এই কি হয়েছে বলো তো? কাল রাতে আমি তোমাকে ফোন করলাম, তুমি ফোন ধরলে না, মেসেজেরও কোনো রিপ্লাই নেই। দাবি কি তোমার? হ্যাঁ, তুমি কি আমাকে অ্যাভয়েড করছো নাকি? আরে না না, তা নয়। আসলে আমি বেশ কিছুদিন ধরে একটা প্রবলেমের মধ্যে আছি, তাই আমি কাউকেই সময় দিতে পারছি না। এমনকি আমি নিজের বাড়ির লোককেও 2-3 দিন ফোন করতে পারিনি। আমার বাড়ির লোক ফোন করলেও তা রিসিভ করি না। আমি যে বাড়িতে ভাড়ায় আছি সে বাড়িটা ছেড়ে দেবো ভাবছি নেহা। সে কি? কেন বলো তো? অত সুন্দর বাড়ি ছেড়ে দেবে কেন? এমনি না, সত্যি করে বলো, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। তুমি আমাকে বলতে পারো সব মন খুলে। আচ্ছা বেশ, আজকে অফিস ছুটির পর আমি আর তুমি পাশের পার্কে গিয়ে বসে এই নিয়ে কথা বলবো, কেমন? আচ্ছা বেশ, তবে তুমি আমাকে কতটা বিশ্বাস করবে আমি জানি না। হয়তো এরপর থেকে তুমি আমাকে তার কাটা কিংবা পাগলও ভাবতে পারো। সে তো আমি তোমাকে এমনিই ভাবি পাগল, আর তোমার এই পাগলামিগুলো আমার বরং ভালোই লাগে। আচ্ছা, আমার সাথে এই আর কি হচ্ছে বুঝি? একজনের সর্বনাশ আর একজনের পৌষ মাস। বাই দ্য ওয়ে, কথাটা উল্টো হতো মশাই। নাও নাও, কাজ করো এবার। এরপর কাজের মাঝে আর দুজনের কোনো রকম কথা হয়নি। একদম বিকেলবেলা নেহা আর আকাশ পাশের পার্কে গিয়ে বসল এবং সেখানে দুজন কথা আরম্ভ করল। নেহা বলল, আকাশ দেখো, এই শহরে আমার তুমি ছাড়া আর কেউ নেই। শুধু এই শহর কেন, আমার জীবনে আমার মায়ের পর একমাত্র তুমিই আছো। তাই আমি চাই না আমার এত কাছের একটা মানুষ, কাছের একটা বন্ধু এভাবে কোনো মানসিক যন্ত্রণাতে থাকুক। তাই তোমার সাথে যা যা হচ্ছে তুমি আমাকে মন খুলে বলতে পারো। এরপর আকাশ মন খুলে আজ পর্যন্ত আকাশের সাথে যা যা হয়েছে এই বাড়িতে আসার পর থেকে সবটা নেহাকে খুলে বলল। কিছুই লুকোলো না। সবটা শোনার পর নেহা স্তব্ধ হয়ে গেল। নিজের রুমাল দিয়ে মাথার ঘামটা মুছতে মুছতে আকাশের দিকে চোখ রেখে প্রশ্ন করল, তুমি বলতে চাইছো ওই বুড়ো কোনো কালো জাদু জানে এবং ওই সিঁড়ির নিচে যে কুঠুরি আছে সেখানে ওর মেয়েকে আটকে রেখেছে?
এবং ওর মেয়ে পজেসড, তাই তো? একদমই তাই। এবার তাহলে তুমি কি করতে চাও? কি আবার করব, বাড়িটা ছাড়বো। কাল রাতের ওই ঘটনা ঘটার পরে বাড়িতে এক রাতও কাটানোর ইচ্ছে নেই আমার। তোমার সাথে এতদিন মিশে আমি যা বুঝেছি, তুমি সত্যি কথাই বলো। জানি না ওই ঘরে সত্যি এমন কিছু ঘটেছে কিনা, অথবা তোমার মাথার কোনো ডিস্টার্ব আছে কিনা, কিন্তু দুটোর মধ্যে যাই হোক না কেন, তুমি মানুষটা আমার কাছে কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট। এবং তোমার যা মানসিক অবস্থা, তাতে আমি আর তোমাকে অন্য কোথাও যেতে দিতে চাই না। আমি যে ফ্ল্যাটটায় থাকি, তুমি আজ রাতে সেখানেই থাকবে আমার সাথে। কিন্তু তুমি অবিবাহিত, আমরা দুজন ভালো বন্ধু, তবু একটা ফ্ল্যাটে একটাই রুমের মধ্যে একসাথে থাকাটা। আমরা লিভ ইনে থাকবো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো। সমস্যাটা কোথায়? হ্যাঁ নয় হ্যাঁ। আকাশ, আমি নিজের ভালোবাসার মানুষদের সত্যি ছাড়ি না। হয় তাদের আপন করি, না হলে তাদেরকে। এই বলে নেহা আকাশকে জড়িয়ে ধরল। পার্কের মধ্যে খেলতে থাকা 2-4টে ছেলে মেয়ে ওদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। বিকেলের শেষ ট্রেনটাও চলে গেল। একটু দূরে জোড়া শালিক ডেকে উঠল। পরের দিন ঘুম ভাঙে আকাশের বেলার দিকে। কাল রাতেও নেহার ফ্ল্যাটেই ছিল। এখনো সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় আকাশের বুকের ওপর মাথা রেখে ঘুমিয়ে আছে সে। আকাশ তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে জামাকাপড় পরে রেডি হয়ে নেয়। নেহার ঘুম ততক্ষণে ভেঙে গেছে। আকাশকে উদ্দেশ্য করে বলল, সকাল সকাল কোথায় চললে হে? কোথায় আবার, নিজের সমস্ত জিনিস প্যাক করতে যাচ্ছি। আজ সন্ধ্যার মধ্যেই সমস্ত জিনিস নিয়ে তোমার এই ফ্ল্যাটে উঠছি। তারপর তুমি থাকতে দিলে ভালো, না হয় অন্য বাড়িতে গিয়ে উঠতে হবে। নাটক। তুমি যেখানেই যাও, এই পিশাচিনি তোমাকে ছাড়ছে না। আচ্ছা তাই নাকি? রাতে আসছি পিশাচিনিকে খেতে। কে কাকে খাবে তা রাতেই দেখা যাবে। এরপর আকাশ বাস স্ট্যান্ডে বাস ধরে নিজের বাড়িতে গিয়ে ওঠে। আজকেও দেখল বাড়ির গেট খোলা এবং যথারীতি হলধরবাবু নিজের চেয়ারে বসে সদর দরজার দিকে তাকিয়ে আছে। আকাশকে আসতে দেখে তড়িঘড়ি চেয়ার থেকে উঠে বাজখাই গলায় জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কাল রাতে কোথায় ছিলে? আর যেখানেই মুড়ো চলে থাকো না কেন, আর সকাল সকাল আসনি কেন? আমার মুরগি আর মাছ কে আনবে? তোমাকে আর বাড়িতে ঢুকতে হবে না। এই নাও টাকা আর থলে, এক্ষুনি গিয়ে মুরগি আর মাছ নিয়ে আসো, যাও। এই এতদিন আকাশের কোনো উপায় ছিল না, তাই পাগল বুড়োটার কথা মুখ বুজে সে মেনে নিত। কিন্তু আজ আর সে কিছুতেই এই অন্যায় সহ্য করল না, গর্জে উঠল, এই অনেক হয়েছে আপনার এই বেয়াদবি। আপনি রাখুন তো, পুরো পাগল কোথাকার একটা। আমি জানি না ভেবেছেন আজকে আপনার বাড়ি থেকে বের হব আর পুলিশ পাঠাবো? আপনি নিজের বাড়ির এই কুঠুরিতে নিজের মেয়েকে বন্দি করে রেখেছেন, ভাবছেন আমি কিছু জানি না? আপনি এসব মাংস মাছ এগুলো সব নিজের মেয়েকেই তো খাওয়ান, আমি বুঝি না ভেবেছেন? কি করে জানতে পেরেছি জানেন? আপনার বাড়িতে এতগুলো মেয়ের পোশাক দেখে। আপনার মেয়ে মারা গেছে সেই সত্য যুগ হলো, কিন্তু আপনার বাড়িতে এখনও মেয়ের পোশাক কি করছে? আপনি পড়েন নাকি? হলধরবাবু এতক্ষণ খুব মন দিয়ে আকাশের কথা শুনছিল, কিন্তু আকাশের মুখে এসব কথা শুনে তিনি একটুও অবাক হলেন না, বরং একটা দীর্ঘশ্বাস ফেলে মুচকি হেসে আকাশকে বললেন, আমার পিছন পিছন এসো। এই বলে সেই ভদ্রলোক নিজের ঘরের ভেতর ঢুকে একটা গোপন জায়গা থেকে একটা চাবি নিয়ে সেই চোরা খুঁটুরির সামনে গেল। তারপর চাবি ঢুকিয়ে টান দিতেই দরজাটা হাঁ করে খুলে গেল। আকাশও হলধরবাবুর পেছন পেছন যেতে লাগলো। এরপর আকাশকে অবাক করে দিয়ে হলধরবাবু সেই এতদিনের বন্ধ কুঠুরির ভেতর দিকে ঢুকে গেল। আকাশও তার পেছন পেছন গেল। এরপর ভেতরে যে দৃশ্য আকাশ দেখল, তাতে সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। সে দেখল দামি আসবাব, জিনিসপত্র, পোশাক দিয়ে সাজানো একটা ঘর। এই বাড়ির সমস্ত ঘরের থেকে বেশি মূল্যবান জিনিস এই ঘরে ভর্তি। আকাশ অবাক চোখে সেই সব দেখতে লাগলো। আমতা আমতা করে বলল, এই ঘরটা এমনভাবে সাজানো গোছানো কেন? আর আপনি সবসময় চাবি লাগিয়ে রাখেন কেন এই ঘরটা? দেখো বাবা,
সবাইকে তো সত্যিটা বলি না। সত্যিটা হলো এই যে আমার মেয়ে বহু বছর আগে আগুনে জ্বলে পুড়ে মরে গেছে। এই সিঁড়ির নিচেই তার ঘর ছিল, তাই তার স্মৃতি ঘরগুলোকে আমি গুছিয়ে রেখেছি। আরও সমস্ত কাপড় আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি। কিন্তু তাহলে আমি যে পরশু রাতে শুনলাম স্পষ্ট যে একটা 4 পেয়ে জীব এই কুঠুরি ঘর থেকে হেঁটে সোজা আমার ঘরের দরজার সামনে এসে হাজির হয়েছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি চলো, তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। এই বলে বৃদ্ধ এবং আকাশ ওই ঘর থেকে বেরিয়ে বাইরে এলো। বৃদ্ধ হাঁক দিয়ে বললেন, কই রে লালু ভুলু, আয় নে খাবি আয়। আকাশ দেখল দুটো পেল্লাই সাইজের বড় বড় কুকুর দৌড়ে এসে বুড়োর সামনে লেজ নাড়ছে। বুড়ো মুচকি হেসে বলল, কাল রাতে এদের মধ্যে একজনই পিছনে রান্নাঘরের জানলা টপকে ভিতরে ঢুকে পড়েছিল। ওই তোমার দরজায় গিয়ে এমন জোরে জোরে লাথি মারছিল। আসলে ওই ঘরটা আমার গিন্নির ঘর ছিল, আর এই কুকুরগুলোকে গিন্নি মানুষ করেছিল। তাই ও ঘরের সামনে গিয়েছিল, ভেবেছিল হয়তো যে তার মালকিন আছে। সবই বুঝলাম, কিন্তু তাহলে আপনি রোজ ওই মুরগি আর মাছগুলো নিয়ে কি করেন? তুমি তো সারাদিন বাড়িতে থাকো না, তাই জানো না। আমি বৃদ্ধ মানুষ, আমার আর কেউ নেই, কিন্তু ওই পেটটা তো চালাতে হবে। হ্যাঁ, আর এই বয়সে কাজও তো করতে পারবো না। তাই এই যে পিছনে পুকুরটা আছে, ওখানে ওই মুরগির মাংস আর মাছটাকে কিমা করে ছড়িয়ে দিই। রোজ তা খেয়ে আমার পুকুরে কাতলা রুই মাছগুলো 8-9 কেজি হয়ে গেছে, আর ওই মাছগুলো বেচেই আমি পেট চালাই। এরপর আকাশ সত্যিই মনে মনে ভীষণ লজ্জা পেল। ভীষণ অনুনয়ের সুরে হলধরবাবুর পা ধরে ক্ষমা চাইল। আমাকে ক্ষমা করে দেবেন, না জেনে বুঝে অনেক বাজে কথা বলে ফেলেছি আপনাকে। এই কারণে সবটা জানতে হয়, সবটা না বুঝে আগে থেকে কোনো কিছু ভেবে নেওয়া উচিত নয়। কিন্তু সবই ঠিক আছে, তবুও এই পাড়ার সেই মাংসের দোকানি ওকে কি বলবে বলছিল? হলধরবাবুর যা ব্যবহার, তাতে সবারই ওকে নিয়ে সন্দেহ প্রকাশ করাটা স্বাভাবিক। তাই ও নিয়ে বেশি মাথা ঘামালো না আকাশ। এই ঘরটাতে থাকার অধিকার যদিও বিনামূল্যে আকাশের এখনও আছে, তবুও সে আর এখানে থাকতে চায় না, কারণ তার সুন্দরী প্রেমিকার সাথে একসাথে থাকাটা আরও লোভনীয় আকাশের কাছে। তাই সে হলধরবাবুকে বলল, দেখুন, আমি আবারও দুঃখিত আপনাকে এতগুলো কথা শোনানোর জন্য, কিন্তু হলধরবাবু, আমি তো আমার একটা বন্ধুকে কথা দিয়ে ফেলেছি যে আমি তার সাথেই এবার থেকে থাকবো, তাই আমাকে আজই বেরিয়ে যেতে হবে। আপনার বাড়িতে থেকে সত্যিই ভালো লাগলো। আমি জিনিস গোছাতে গেলাম, আজ সন্ধ্যাতেই বেরিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি যখন একেবারে স্থির করেই নিয়েছো যে চলে যাবে, তাহলে আজকে যাওয়ার আগে আমার ঘরে এসো, দুজনে একসাথে একটু খাওয়া দাওয়া করবো, তারপর না হয় চলে যাবে, কেমন? এই বুড়ো মানুষটার শেষ অনুরোধটা রেখো বাবা। আচ্ছা, অবশ্যই। এরপর পুরো দিনটা আকাশের চলে গেল নিজের সমস্ত জিনিসপত্র গোছগাছ করতে। এর মাঝে অবশ্য সে দুপুরবেলা গিয়েছিল দোকানে খাবার কিনতে। তবে যাওয়ার আগে হলধরবাবুকে এটাও জিজ্ঞাসা করেছিল যে মাছ আর মুরগি আনতে হবে কিনা। হলধরবাবু এতে বলেছিলেন, না, আজ আনতে হবে না, আজ ওদেরকে অন্য অতি সুস্বাদু খাবার খাওয়াবো। এরপর অবশেষে সমস্ত জিনিস গোছানোর পর আকাশ অবশেষে হলধরবাবুর ঘরে ফিরল। তাকে দেখতে পেয়ে হলধরবাবু হাতের ইশারায় বসতে বললেন। তার দিকে একটা মদের গ্লাস বাড়িয়ে দিয়ে বললেন, না, মদ খাও। অনেক দিন কারোর সাথে বসে মদ খাইনি, আজ এই বুড়োটার সাথে বসে কোম্পানি দাও দেখি। ফ্রির মদ কেই বা ছাড়ে। আকাশও ঢক ঢক করে গলার ভেতর মদটা ঢালল। এরপর হঠাৎই গোটা শরীরটা টলতে লাগলো, তার 2 চোখ বুজে আসতে লাগলো। যখন তার জ্ঞান ফিরল, সে নিজেকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় খুঁজে পেল, আর তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে তার ভালোবাসার মানুষটা, নেহা, একটা কালো শাড়ি পরে।
নেহাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে সে হতবাক হয়ে গেল। কোনো রকমে বলে উঠল, নেহা, তুমি এখানে কি করছো? আর আর আমাকে এভাবে বেঁধে রেখেছই বা কেন? ছেড়ে দাও আমাকে, আমি তোমার কি ক্ষতি করেছি? কি করি বলো তো? তোমার জন্ম যে চন্দ্রগ্রহণেই হয়েছিল, আর প্রতি 6 মাসের ভেতরে আমাদের 2 বোনেরই চন্দ্রগ্রহণে জন্মানো মানুষের কাঁচা মাংস খেতে হয়। তা না খেলে যে আমরা মরে যাব। আমরা যে ডাইনি, আমাদের মাই আমাদের এমন বানিয়েছে রে। শয়তানের কাছে সে আমাদের আত্মাকে বলি দিয়েছে। আমাদের দুজনের আত্মা মহান শয়তানের। আর এই যে বুড়োটা, ও আমাদের দালাল। ও মোটা টাকা পায় এই সবের বদলে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, দয়া করে মেরো না আমায়, ছেড়ে দাও। হ্যাঁ, তোকে ছেড়েই তো দিচ্ছি এই জীবনের বন্ধন থেকে। সেদিন তোর বোনটা বেঁচে গেছিল, আজ একটু আগেই নিজের তন্ত্র বলে তোর বাড়ির 3 জনকে খুন করে এসেছি। এবার তোর পালা। কই বোন, বেরিয়ে আয়, দেখ আমাদের খাবার যে তৈরি। আয় বোন, আয়। আকাশ দেখল সিঁড়ির নিচে সেই কুঠুরির দরজাটা এমনি এমনি খুলে যাচ্ছে, আর তারপর সেই ঘর থেকে বেরিয়ে এলো। তার রূপের বর্ণনা করার সাধ্য আকাশের নেই। তার হাতের নখ বড় বড় ছুরির মতো ধারালো, গায়ের চামড়া কুচকুচে কালো, আর সব থেকে ভয়ানক ব্যাপার হলো তার ঘাড়টা মাথার উল্টো দিকে ঘোরানো। আকাশ আঁতকে উঠে অজ্ঞান হয়ে গেল। না না না। যাক বাবা, নিজেই অজ্ঞান হয়ে গেল। এর মরণ কান্নাটা শুনতে পাবো না, এই শান্তি। কই হলধর, ওর মাথাটা কাট। যে আগে। এরপর হলধর অজ্ঞান হয়ে যাওয়া আকাশকে মাটিতে শোয়ালো। তারপর তার ঘাড়ের কাছে মাছ কাটার বঁটিটা নিয়ে গেল এবং মানুষ যেমন ভাবে মাছ কাটে তেমন ভাবে তার গলাটা আস্তে আস্তে কাটতে লাগলো। গলা বেয়ে গল গল করে রক্ত বেরিয়ে আসতে লাগলো। ওই রক্ত দেখে হলধরের দাঁতের মাড়ির ভেতরে লুকোনো সদন্ত দুটো বেরিয়ে এলো। ওই রক্ত একটা পাত্রে জমা করে নিজের গলায় ঢেলে নিল হলধর। শান্তি। আর তারপরেই নেহার শরীর থেকেও মানুষের চামড়া খসে পড়ল। সেও ধীরে ধীরে তার বোনের মতো বিকট আকৃতি ধারণ করল। এরপর 2 বোন ঝাঁপিয়ে পড়ল আকাশের মুন্ডহীন দেহটার ওপর।
এতক্ষণ আপনারা শুনছিলেন দরজার ওপাশে, রচনা সৌরভ দাস। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল প্রীতম, ঋদ্ধি, তৃষা, অস্মিতা, দুর্বা, নীল, দিব্যেন্দু এবং অগ্নি। এই গল্পের আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল ঋদ্ধি। গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল অনিন্দিতা, প্রচ্ছদ নির্মাণে ছিল কৃষ্ণেন্দু। কেমন লাগলো আজকের এই গল্পটা? যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিকশন হান্ট শুনতে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার, শুভরাত্রি।